আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর ভিডিও শুরুতেই দেখতেছেন তেলের মধ্যে বেগুন ছেড়ে দিছি, মানে বেগুনি ভাজতেছি। আর এখন তো মানে যে পরিমাণ তেলের দাম, তারপরে বাজারে নাকি তেল অনেক অনেক সংকট। তো আপার জমানায় থাকতে তো মানুষ খাটের তলায়, বিছানার তলায় সব জায়গায় তেল পাইতো। তো এখন একটু খোঁজ নিয়ে দেখেন সবাই যে এখন তেলগুলো কোথায় গেল। তেলের এত এত দাম। আর সত্যি কথা বলতে তেলের দামেরও একটা কারণ আছে। তারপর আমাদের একটু গ্যাসের সমস্যা, বিশেষ করে আমার একটু গ্যাসের সমস্যা হওয়ার পর একটু ভাজা পোড়া অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, কিন্তু কি আর করার, সেটা আর হচ্ছে না। কারণ রমজান মাস মানেই হয়েছে যে একটু ভাজা ভুজি এগুলো খাওয়াটাই হয়েছে যে ইফতারের সৌন্দর্য এবং তৃপ্তি। আর করার ছেলের আবদার মেটাতে এখন আবার আমার ইফতার বানাইতে হইতেছে। এর আগে আমি বেগুনি ভাবছিলাম যে আমার গাছের বেগুন, পিচ্ছি পিচ্ছি বেগুন, তো আজকে আমি বেগুন কিনে নিয়ে আসছি। আজকের বেগুনির সাইজগুলোও ঠিক আছে। আর যারা যারা বেগুনির ব্যাটারগুলোতে মানে হিমশিম খেয়ে যান যে কোন লেভেলে বেগুনির ব্যাটারটা ঠিক হবে, তাদের জন্য একটা পরিমাপ ঠিক করে দিই। 1 কাপ বেসন নেবেন, আর 1 কাপ বেসন নেন বা আটা নেন, যাই নেন, যতটুকু নেবেন আটা বা বেসন তার 1.5 কাপ, মানে 1 কাপ পানি আর আধা কাপ পানি মিক্স করলে একদম পারফেক্ট ব্যাটার হয়ে যাবে। আর ব্যাটারটা একটু রেস্টে রাখলে আরও বেশি ব্যাটার হয়, মানে ভালো হয়। তো এগুলো হয়েছে যে 4টা আলুর চপ। এর আগের বার যখন আমি আলুর চপ বানাইছিলাম তখন একটু বেশি ছিল, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আর এক্সট্রা করে আলু বয়েল করতে হয় নাই আমার, ওই 4টাই নামাই নিচ্ছি, আজকের জন্য এনাফ হয়ে যাবে। এই হয়ে গেল আলুর চপ, বেগুনি আর সাথে বড়া। আমি পেঁয়াজও বলবো না, কারণ ওগুলো আমি অতিরিক্ত তেল দিয়ে ভাজি করে নিই। আর এখানে একটুখানি বেসনের ব্যাটার রয়ে গেছে, ওইটা আবার আলাদা করে বাটিতে ফ্রিজে রেখে দিচ্ছি। তো ইফতারির আয়োজন করা শেষ, খাওয়া দাওয়া এখন চলে আসছি রাতে সেহরি রান্নার জন্য। তো ডাল ধুয়ে নিতেছি, ডাল রান্না করব। আর আজকে বেশি কিছু রান্না করতে হবে না, মিষ্টি কুমড়া আছে, ভাবলাম যে একটু মিষ্টি কুমড়া ভাজি করি আর ডাল রান্না করি। আর গতকালকের বোয়াল মাছ রান্না করা আছে, যেহেতু আমি মাছ খাই না, তো ওরা দুইজনে মানে খাইয়ে শেষ করতে পারেনি। তো যে তরকারি আছে ওই তরকারিতে হয়ে যাবে। ধুয়ে চুলার উপরে বসাই দিছি। আর এখানে কুমড়াটাও কেটে নিছি। কুমড়াটা আমি ছোট ছোট চিকন চিকন করে কাটছি। আর এই কুমড়াটা খাইতে এত মজার ছিল, এটা আমি ভাবছিলাম যে এটা দিয়ে একটা হালুয়া বানাবো। একটা ইন্দোনেশিয়ান আপুকে দেখছিলাম যে কুমড়া দিয়ে খুব সুন্দর করে হালুয়া বানাইছে, জন্য আমিও মনে মনে ধারণা করে রাখছিলাম যে আমিও এই কুমড়াটা দিয়ে হালুয়া বানাবো, কিন্তু কিসমতে নাই বা আমারও অলসতার কারণে আমি বানাইনি। তো আমি 2 চুলায় রান্না করতেছি। এক চুলায় আমি ডাল বসাই দিছি, আর এই চুলায় কুমড়া ভাজি করতেছি। কুমড়া ভাজিতেও আমি অল্প পরিমাণে তেল দিছি। আর সবসময় মনে রাখবেন, যারা নতুন একদম তাদের জন্য বলতেছি, কুমড়া ভাজিতে কিন্তু খুবই কম তেল লাগে, মানে কুমড়া তরকারিতে, কুমড়া ভাজিতে খুবই কম তেল লাগে, মানে অল্প তেলেই হয়ে যায়। যতটুকু তেল দিবেন তাও দেখবেন যে একদম কড়াইয়ের তলায় তেলটা জমে গেছে। এটা কিন্তু একটা রান্নার ট্রিক। আর আপনার তেল বেশি লাগবে বেগুন, তারপরে করলা ভাজি, এসব জিনিসের তেল বেশি লাগবে, বাঁধাকপি, তারপরে বেগুন, আরও যা যা সবজি আছে ওগুলাতে। তো এদিকে ডাল ফুটে গেছে। তো ডাল ফুটে যাওয়ার পরে ডালের থেকে যে একটা ঝাঁজ বের হয়, ওইটা আবার আমি ফেলে দিই। অনেক সময় ফেলি, আবার অনেক সময় ফেলি না। তো এটা ফেলে দিছি আজকে। তারপরে দিয়ে দিলাম ফ্রোজেন টমেটো। আমি না ভুল করছি, এবার সবগুলো টমেটো ফ্রোজেন করে ফেলছি। আর পাশের চুলায় আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ মিষ্টি, কুমড়াটা এত পরিমাণে স্বাদ ছিল, মানে মুখে লেগে থাকার মতো। তো ডালে টমেটোও মানে গলে গেছে, একটু ঘুটা দিয়ে নিছি, এখন ডাল বাগার দিয়ে নিলাম। আর গতকালকের ডাল এবং ভাজি দুইটাই অনেক মজার হয়েছিল। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।